রাজানগর রানীহাট ডিগ্রি কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি প্রদীপ কুমার দত্ত, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, রানীহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আশা করি তোমরা পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ভালো আছো। আসলে বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, করোনা ভাইরাস কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বের মানুষ আজ আতঙ্কিত এবং চিন্তিত। কারণ আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে এই ভাইরাসে 90 লাখের ঊর্ধ্বে মানুষ আক্রান্ত হয়েছে এবং 4.5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। এই ভাইরাসকে আমরা আতঙ্কিত কিংবা ভয় ফেলে চলবে না। এটাকে আমাদের সচেতনতার মাধ্যমে, সাহসিকতার মাধ্যমে মোকাবেলা করতে হবে। আমাদের সরকার প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে টেলিভিশনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের স্বাস্থ্য বিধির কথা বলছে। আমরা যদি সেই বিধিগুলো মেনে চলি তাহলে আমাদের এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। আমাদেরকে খাদ্যের অভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদের চলাফেরার অভ্যাস পরিবর্তন করতে হবে। ডাক্তাররা বলছেন যে ভিটামিন সি এবং ডি, লেবুর রস, পেয়ারা, মোসাম্বি, শাকসবজি, অর্থাৎ ভিটামিন সি এবং ডি এবং প্রোটিন জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম, এগুলো খাওয়ার অভ্যাস করতে হবে। এবং প্রত্যেকদিন আমাদেরকে ব্যায়াম করতে হবে এবং সকালবেলা হাঁটার অভ্যাস করতে হবে। মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে আমরা আমাদের এই ভাইরাস প্রতিরোধের ক্ষমতাকে সতেজ এবং সজীব করতে পারব এবং এই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারব। আশা করি আমরা সেটা করব এবং সচেতন হব, অন্যকে সচেতন করব। যাই হোক, আমরা অনেকদিন তোমাদের সাথে ক্লাস করতে পারছি না। এই সময়টুকু আমি তোমাদেরকে বলবো যে নষ্ট না করে নিজেরা ঘরে বসে লেখাপড়া করবে এবং যথেষ্ট সময় তোমরা পাচ্ছ সেটা কাজে লাগাবে। যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আলোচনা করবার পূর্বে আমি একটি ছবি আর একটি বইয়ের প্রচ্ছদ এখানে দেখাচ্ছি। নিশ্চয়ই এই দুটো দেখে তোমরা সিদ্ধান্ত নিতে পারবে যে আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটি হচ্ছে, এটা তোমরা সবাই জানো নিশ্চয়, যে বাংলাদেশের জাতীয় সংসদ অর্থাৎ আইনসভা, যেটি ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত। এই আইনসভায় জনগণের প্রতিনিধিরা এখানে প্রতিনিধিত্ব করে এবং সেখানে জনগণের জন্য আইন প্রণয়ন করবে, আইন সংশোধন এবং পরিমার্জন করে উপযোগী আইন প্রণয়ন করাই হচ্ছে মূল কাজ। এবং এটা 1972 সালে দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এই সংসদ কর্তৃক প্রণীত হয়েছিল। নিশ্চয় তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে
বাংলাদেশের সংবিধান, পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়ে বাংলাদেশের সংবিধান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এই সংবিধান আলোচনা করার পূর্বে আমরা জানব যে সংবিধানটা কি। আসলে সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্বলিত সর্বোচ্চ দলিল। সংবিধান একটি রাষ্ট্রের দর্পণ স্বরূপ। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সংবিধান এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। সরকার কাঠামো, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ মৌলিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সম্পর্ক, নাগরিকের মৌলিক অধিকার ইত্যাদি বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত থাকে। তো এই চ্যাপ্টারে যে বিষয়গুলো আলোচনা আসবে সেগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় মূলনীতি, মৌলিক অধিকার, বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি। তবে আজকে আমরা দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস এবং 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। তাহলে আমি প্রথমে বাংলাদেশ সংবিধান প্রণয়নের ইতিহাসটি আলোচনা করি। এখানে প্রথম অস্থায়ী সংবিধান আদেশ 1972 সাল, এটি 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হলে সদ্য স্বাধীন রাষ্ট্রের একটি সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। 1972 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তন করে এবং 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এবং এই সংবিধান আদেশে তিনি বলেছিলেন যে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হবে। দেশের মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তার সমস্ত কার্য সম্পাদন করবেন। গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন একজন সদস্যকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবেন। গণপরিষদ কর্তৃক সংবিধান প্রণীত ও প্রবর্তিত না হওয়া পর্যন্ত মন্ত্রিসভা বাংলাদেশের একজন নাগরিককে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। একজন প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি নিয়ে বাংলাদেশের একটি হাইকোর্ট থাকবে। গণপরিষদ আদেশ জারি 23 মার্চ 1972 সাল। বাংলাদেশের জন্য একটি স্থায়ী সংবিধান রচনার উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি 1972 সালে 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। সেই মোতাবেক গণপরিষদ গঠন ও কার্যক্রম শুরু হয়। গণপরিষদ গঠন ও কার্যক্রম। গণপরিষদ আদেশ অনুসারে 1970 এবং 1971 সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদ এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে বাংলাদেশ থেকে নির্বাচিত সকল সদস্য 169 প্লাস 310 টোটাল 479 জন নিয়ে গণপরিষদ গঠিত হওয়ার কথা। কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন নিহত, স্বাভাবিক মৃত্যু এবং অন্যান্য কারণে কিছু সংখ্যক সদস্য বাদ পড়ায় মোট 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। 1972 সালের 10 এপ্রিল রাষ্ট্রপতি গণপরিষদের অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের প্রথম দিনে শাহ আব্দুল হামিদ স্পিকার এবং মোহাম্মদুল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি মোট 74টি বৈঠকে মিলিত হন। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে বিভিন্ন সংগঠন এবং আগ্রহী ব্যক্তিদের নিকট থেকে সংবিধান সম্পর্কে প্রস্তাব আহ্বান করা হয়
কমিটির চেয়ারম্যান সহ কতিপয় সদস্য ভারত ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে সফর করেন। 1972 সালে 12ই অক্টোবর ডক্টর কামাল হোসেন গণপরিষদের খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাঠ শেষে 1972 সালের 4 নভেম্বর গণপরিষদের সর্বসম্মতিক্রমে সংবিধান সংক্রান্ত বিল পাস হয়। 1972 সালে 16 ডিসেম্বর বিজয় দিবস থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয়। এখন আমরা দেখব 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। এটি প্রথম বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে এটি ছিল একটি লিখিত দলিল। বিশ্বের অন্যান্য স্বাধীন রাষ্ট্রের সংবিধান নিয়ে বাংলাদেশের সংবিধানও ছিল একটি লিখিত এবং সুস্পষ্ট। এই সংবিধানের অধিকাংশ ধারা লিপিবদ্ধ আকারে রয়েছে। এতে একটি প্রস্তাবনা, 11টি ভাগ, 4টি তফসিল ও 153টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধানে শাসন ব্যবস্থার প্রকৃতি, রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক এগুলো ইত্যাদি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় বৈশিষ্ট্য প্রস্তাবনা। বাংলাদেশের মূল সংবিধানে একটি সুন্দর ও আকর্ষণীয় প্রস্তাবনা সংযোজিত রয়েছে। প্রস্তাবনায় সাধারণত সংবিধানের মূলনীতি এবং সাধারণ লক্ষ্যের উল্লেখ আছে। এতে রাষ্ট্রীয় ক্ষমতার আকার, সংবিধানের উৎস ও এর আইনগত নৈতিক ভিত্তি সমূহ উল্লেখ রয়েছে। এর পরের বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি যে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সংবিধান সংশোধনের পদ্ধতিতে আমরা জানি যে সংবিধান সাধারণত দুই প্রকার হয়ে থাকে। যেই সংবিধানের ধারা উপধারাগুলো সহজে পরিবর্তন করা যায় সেটাকে সুপরিবর্তনীয় সংবিধান বলা হয়, আর যেই সংবিধান সংশোধন করতে একটা জটিল প্রক্রিয়ায় করতে হয় সেটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশ সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। সংবিধানে কোনো ধারা বা অংশ পরিবর্তন করতে বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়, যা সংবিধানের 10ম ভাগে উল্লেখ করা আছে। সংবিধানে কোনো ধারা বা বিধানসমূহ পরিবর্তন, সংশোধন বা রহিতকরণের জন্য জাতীয় সংসদের 2/3 সদস্যের ভোটের প্রয়োজন হয়। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ উল্লেখ করা হয়েছে। মূল সংবিধানের 4টি নীতির কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনীতে রাষ্ট্র পরিচালনার মূলনীতির কতিপয় পরিবর্তন সাধিত হয়েছিল। ক, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ, সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের অর্থে সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে মহান আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাগুলো সংযোজিত হয়। তবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র পুনর্স্থাপন করা হয়। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো এখানে সন্নিবেশিত হয়েছিল। এরপরে আমরা পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা দেখতে পাচ্ছি যে মৌলিক অধিকারের সন্নিবেশ। সংবিধানের 3য় ভাগে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকারের সন্নিবেশ করা হয়েছে। বাক স্বাধীনতা, সম্পত্তি ক্রয়ের স্বাধীনতা, সাম্যের স্বাধীনতা, ন্যায় বিচার লাভের অধিকার,
সরকারি চাকরি লাভের অধিকার, ধর্মীয় অধিকার প্রভৃতি মৌলিক অধিকার হিসেবে ঘোষিত হয়। মৌলিক অধিকারগুলো কোনো কারণে লঙ্ঘিত হলে ভিকটিম বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সুবিচার লাভ করতে পারে। নেক্সট, সংবিধানের প্রাধান্য। বাংলাদেশের সংবিধানকে সর্বোচ্চ ও চূড়ান্ত আইন বলে আখ্যায়িত করা হয়। কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক বা অসামঞ্জস্যপূর্ণ হলে কেবল অসামঞ্জস্যপূর্ণ অংশটুকু বাতিল বলে গণ্য হবে। এখানে আরো বলা হয়েছে, জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এবং জনগণের পক্ষে সংবিধানের অধীনে সেই ক্ষমতা প্রয়োগ এবং কার্যকর হবে। এর পরের বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বাংলাদেশের সংবিধান গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি সুদৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে। গণতন্ত্রে নাগরিকের মৌলিক অধিকার, ভোটাধিকার, মৌলিক মানবাধিকার, বাক ও চিন্তার স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়। 8 নম্বর বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকার হবে সংসদীয় পদ্ধতিতে, অর্থাৎ বাংলাদেশের সংবিধান দেশের জন্য সংসদীয় তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার পদ্ধতির কথা বলা হয়েছে। এটা সংবিধানের একটি অতি আকর্ষণীয় বৈশিষ্ট্য। সংবিধানের 7ম অনুচ্ছেদে উল্লেখ করা হয়, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই ব্যবস্থায় প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রী পরিষদ নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু, রাষ্ট্রপ্রধান তথা রাষ্ট্রপতি নামমাত্র বা সাংবিধানিক প্রধানের ভূমিকা পালন করবেন। মন্ত্রী পরিষদ তাদের যাবতীয় কাজের জন্য ব্যক্তিগত ও যৌথভাবে নির্বাচিত আইন পরিষদের নিকট দায়ী থাকবেন, অর্থাৎ জনগণের নিকট তাদের সকল কর্মকাণ্ডের জন্য তারা জবাবদিহি করিতে থাকবে। আইন পরিষদের আস্থা হারালে, অর্থাৎ এই জবাবদিহিতায় যদি তারা আইন পরিষদের নিকট আস্থা হারায়, তাহলে সরকার বা মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয়। এটি হচ্ছে সংসদীয় রীতি। এরপরে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তা সংবিধানে দেশের জন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভার কথা উল্লেখ করা হয়েছে, যার নাম জাতীয় সংসদ, হাউস অব দ্য নেশন। জাতীয় সংসদের স্থায়ী কার্যালয় ঢাকা অবস্থিত, শেরেবাংলা নগরে। এর সদস্য সংখ্যা, জনগণের প্রতিনিধি সরাসরি ভোটে নির্বাচিত হবে 300 এবং 15 জন সংরক্ষিত মহিলা সদস্য সহ মোট 315 জন। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন 50টিতে করা হয়েছে এবং সংসদের মেয়াদকাল হচ্ছে 5 বছর। এর পরের বৈশিষ্ট্য এককেন্দ্রিক সরকার। বাংলাদেশ একটি এককেন্দ্রিক প্রজাতন্ত্র। এর কোনো প্রদেশ বা প্রাদেশিক বা অঙ্গ সরকার নেই। রাষ্ট্রের সকল ক্ষমতা একটি মাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকবে। রাষ্ট্রপ্রধান সংসদ সদস্যদের ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হন। দেশের সকল অংশের উপর কেন্দ্রীয় সরকারের একক নিয়ন্ত্রণ বিদ্যমান থাকবে এবং সারা দেশে কিছু প্রশাসনিক ইউনিট থাকবে, যেগুলো কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতিগুলোকে বাস্তবায়ন করবে। নেক্সট যে বৈশিষ্ট্যটা, সেটা হলো বিচার বিভাগের স্বাধীনতা। বাংলাদেশের 1972 সালের সংবিধান দেশের জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন পূর্বক একে সুদৃঢ়করণের লক্ষ্যে স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগের ব্যবস্থা রেখেছে।
একটি স্বাধীন বিচার বিভাগ গণতন্ত্রের রক্ষা কবচ বা অত্যন্ত প্রহরী। অন্যদিকে স্বাধীন বিচার বিভাগ নাগরিক অধিকারের অভিভাবক। এরপরের বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি যে দলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো যে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। গণতন্ত্রের সফলতার জন্য সংবিধানে বহুদলীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়। বর্তমানে দেশে প্রায় 100টিরও বেশি রাজনৈতিক দলের কার্যক্রম আমরা দেখতে পাই এবং এই গণতন্ত্রকে সফলতার জন্য বিভিন্ন দল কার্যক্রম চালাতে পারবে, বিভিন্ন মত প্রকাশ করতে পারবে, এতে গণতন্ত্র সুদৃঢ় হয়। এরপরের বৈশিষ্ট্যটা হলো দলীয় শৃঙ্খলা রক্ষা। সংবিধানে 70 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে কোনো সংসদ সদস্য তার নিজ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে অথবা দলের নির্দেশ অমান্য করলে বা ভোটদানে বিরত থাকলে সংসদে তার আসন শূন্য হবে। এটি করা হয়েছিল আসলে যে দল থেকে নির্বাচিত হয় সংসদ সদস্যরা অনেক সময় দেখা যায় যে সেই দলের বিপক্ষে গিয়ে তারা শৃঙ্খলা ভঙ্গ করে এবং এই শৃঙ্খলা ভঙ্গ করার কারণে এটা করা হয়েছে, অর্থাৎ দলীয় শৃঙ্খলা রক্ষা করার কথা বলা হয়েছে। নেক্সট বৈশিষ্ট্য হলো যে দায়িত্বশীল মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ শাসিত সরকার একটি বড় গুণ হলো মন্ত্রীদের জবাবদিহিতা, অর্থাৎ মন্ত্রী পরিষদ তাদের যাবতীয় কাজের জন্য ব্যক্তিগত এবং যৌথভাবে আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন। সংসদীয় রীতিতে আমরা সেটা আলোচনা করেছি। সেখানে বলা হয়েছে যে সরকার অর্থাৎ মন্ত্রী পরিষদ তাদের সকল কর্মকাণ্ডের জন্য জনগণের নিকট অর্থাৎ ইনডাইরেক্টলি জনগণের প্রতিনিধির নিকট আইনসভার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এবং সেখানে যদি তারা আস্থা হারিয়ে ফেলে তাদেরকে পদত্যাগ করতে হবে। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে ন্যায়পালের পদ সৃষ্টি। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য সংবিধানে ন্যায়পালের পদ সৃষ্টি করা হয়েছে, যা 77 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং অধস্তন দপ্তরের কর্মকর্তাদের কার্যের তদারকির জন্য সংসদ আইনের দ্বারা ন্যায়পাল পদ সৃষ্টি করবে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। সংবিধান সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ব্যবস্থা করেছে। সকল প্রাপ্তবয়স্ক তথা 18 বছর বয়সের নাগরিক সকল নির্বাচনে ভোট প্রদান এবং শর্ত সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। গণতন্ত্রের ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। নেক্সট, জনগণের সার্বভৌমত্ব। আমেরিকার সংবিধানে নিয়ে বাংলাদেশের সংবিধানও জনগণ সকল ক্ষমতার উৎস হিসেবে ঘোষণা করা হয়েছে। জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিগণ সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ সংসদে যারা 300 জন নির্বাচিত প্রতিনিধি যাবে তারা জনগণের প্রতিনিধিত্ব করবে। যেহেতু আজকে আমাদের এই আধুনিক রাষ্ট্রে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, সুতরাং আমাদের জনগণের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিগণই সেখানে প্রতিনিধিত্ব করে থাকেন। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। সংবিধানের সাধারণ বিচার ব্যবস্থা ছাড়াও প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। সরকারি কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, বদলি, বরখাস্ত, দণ্ড ও কর্মের মেয়াদ এবং রাষ্ট্রায়ত্ত উদ্যোগ, সম্পত্তির পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ের উপর প্রশাসনিক ট্রাইব্যুনালকে এখতিয়ার দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধানের
মূল বৈশিষ্ট্যগুলো, 1972 সালের মূল সংবিধানের বৈশিষ্ট্য। আমরা দেখতে পাচ্ছি যে 1972 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ সংবিধান কার্যকর হওয়ার পর থেকে 2014 সাল পর্যন্ত মোট 16টি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে। এতে রাজনৈতিক ব্যবস্থা, সরকার পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা, মূলনীতি, বিচার বিভাগের স্বাধীনতা, জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। পঞ্চদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারি বিধান বাতিল এবং সংরক্ষিত মহিলা আসন 50 করা হয়েছে এবং সর্বশেষ 16তম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের পদের মেয়াদ বাড়ানো হয়েছে। মূলত আমরা বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে এটি রচিত হয়েছিল গণপরিষদের সদস্যদের দ্বারা এবং এটার মূল লক্ষ্য ছিল যে যেই লক্ষ্যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে এটা রচিত হয়েছিল। এখানে অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে এই সংবিধানটি মূলত রচিত হয়েছিল। আসলে এই সংবিধানের বৈশিষ্ট্য এবং ইতিহাসটা তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়বে, কারণ এটি শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাশের জন্য নয়, পরবর্তী উচ্চশিক্ষা, চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং সর্বক্ষেত্রে এই সংবিধানের প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমরা দেখবে এবং এটা থেকে, এই অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন আসবে, সেগুলো তোমরা ভালোভাবে রিডিং করবে মনোযোগ সহকারে, তাহলে কাজে লাগবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমার সাথে টেলিফোনে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। সর্বশেষ আমি আরেকটি কথা বলবো, সেটি হলো যে ভর্তি সংক্রান্ত বিষয়ে এবার যারা এসএসসি পাস করেছে তারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাদের কিছু করণীয় রয়েছে। আশা করি তোমরা সেই দায়িত্ব তোমরা পালন করবে। রাজানগর রানীহাট ডিগ্রি কলেজে তোমরা লেখাপড়া করছো, নিশ্চয় তোমাদের অবগত আছে এই কলেজের পাঠদান সম্পর্কে, নিয়ম নীতি সম্পর্কে, একাডেমিক ক্যালেন্ডারে সহ কিছু এখানে উল্লেখ আছে। সেই অনুসারে আমরা প্রতি বছর ক্লাস, অনুষ্ঠান, সময়সূচি, রুটিন সবকিছু সেই নিয়ম কানুন সবকিছু একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে তোমরা অবগত আছে এবং নিজেরাই দেখতেছো যে আমরা কিভাবে তোমাদেরকে পাঠদান করে থাকি অত্যন্ত আন্তরিকতার সহিত। এবং এখানে কোনো রাজনৈতিক দলাদলি সেগুলো কিন্তু মুক্ত, যেগুলো অন্যান্য কলেজগুলোতে নেই। এখানে ক্লাস মিস হওয়ার কোনো সুযোগ নেই, সেটা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। সুতরাং এখন যারা নতুন এসএসসি পাস করেছে তাদের ভর্তির ব্যাপারে তোমাদের এখানে একটা ভূমিকা রাখা খুবই দরকার, কারণ প্রতিবেশী, বন্ধু বান্ধব তোমাদের যারা আছে এবং তাদের অভিভাবক যারা আছেন তাদেরকে তোমরা যদি কলেজ সম্পর্কে একটা ধারণা দিতে পারো তাহলে তোমাদের প্রতি একটা আস্থা তাদের মধ্যে থাকবে, তারা প্রভাবিত হবে, তারা এই কলেজে ভর্তি হওয়ার জন্য আগ্রহ সৃষ্টি হবে। সেই ভূমিকাটা তোমাদেরকে রাখতে হবে, তোমাদেরকে বোঝাতে হবে এই কলেজের ব্যবস্থাপনা, শিক্ষাদান পদ্ধতি
কীরকম সেটা তোমরা বলবে এবং তাদেরকে আগ্রহ সৃষ্টি করবে। ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকে ক্লাস এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকব। এই যুদ্ধে আমরা জয়লাভ করব এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করবে এবং সবার জন্য দোয়া করবে। ধন্যবাদ।